নরেন্দ্র মোদীর এই যে চায়না সফর নিয়ে এসসিও যে সামিট অর্থাৎ সম্মেলন, তো এই উপলক্ষে নরেন্দ্র মোদীর এই যে চায়না সফর নিয়ে ভারতীয় মিডিয়াগুলার উচ্ছ্বাস কিন্তু লক্ষণীয়। এবং একই সঙ্গে আবার যেটা দেখি বাংলাদেশের মিডিয়াগুলাতে তারাও কিন্তু উচ্ছ্বাস করছে, কিন্তু তাদের উচ্ছ্বাসের কারণটা ভিন্ন। আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপরে যে 50% ট্যারিফ বসিয়েছে না, এই জন্যে বাংলাদেশের মিডিয়াগুলা এই জন্যে উল্লসিত যে এই কারণে ভারতের অর্থনীতি ধসে যাবে। আর অন্যদিকে ভারতের মিডিয়াগুলা এবং ভারতের লোকজন তাদের বক্তব্য হচ্ছে যে এইবার ভারত, চায়না, রাশিয়া মিলিত হয়ে একত্রিতভাবে তারা আমেরিকার এই যে গোটা পৃথিবীব্যাপী তাদের যে প্রভাব প্রতিপত্তি এটাকে রুখে দিবে এবং একই সঙ্গে ভারত আস্তে আস্তে পরাশক্তি হবে। এইটা হলো আসল ঘটনা। এখন আমি চিন্তা করলাম যে আসলে বিষয়টা কি, আসলেই কি ভারতের এমন কোনো সম্ভাবনা আছে যে ভবিষ্যতে পরাশক্তি হতে পারে, অথবা এই যে হঠাৎ করে ভারতের রাষ্ট্রীয় ঘোষিত যে শত্রু রাষ্ট্র, 1 নম্বরে কি পাকিস্তান, 2 নম্বরে হলো কি চায়না, তো এই চায়না হঠাৎ করে ভারতের দিকে বন্ধুত্বর হাত বাড়ালো এবং ভারতও সেটা লুফে নিয়ে এখন এই যে দরম মহরম শুরু হয়েছে। আসলেই এই বন্ধুত্বটা কি লং লাস্টিং করবে কিনা এবং এরা আসলেই এমন কিছু ভবিষ্যতে করতে পারবে কিনা, এই যে চীন, রাশিয়া এবং ভারত, যেটা নাকি পশ্চিমাদের আধিপত্যকে খর্ব করবে। এবং একই সঙ্গে আমেরিকা যে ট্যারিফ ধার্য করেছে ভারতের উপরে, এটাকে ওভারটেক করে ভারত তাদের অর্থনৈতিক যে অগ্রগতি এবং একই সঙ্গে জিডিপি গ্রোথ এটা বহাল রাখতে পারবে। তো এটি নিয়ে একটা গবেষণা আমি করলাম এবং এখানে আমি খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আমার কাছে নজরে আসলো। একটা জিনিস আমি খেয়াল করলাম যে এই ভারতকে দিয়ে এই চায়নাকে, মানে চায়না তো বিগত কয়েক দশক ধরে ব্যাপকভাবে অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধি করছিল এবং ওই যে সাউথ চায়না সি অঞ্চলে তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছিল। এখন সাউথ চায়না সি এর আশেপাশের যে দেশগুলা, এগুলা আবার অধিকাংশই আমেরিকার অনেকটা ধামাধরা টাইপের দেশ, তাই না? যে দক্ষিণ কোরিয়া, ওদিকে আছে জাপান, তারপরে এদিকে অস্ট্রেলিয়া, এছাড়া আরও যে ছোটো ছোটো দেশ যেমন ফিলিপাইন আছে, ভিয়েতনাম আছে, ইত্যাদি ইত্যাদি দেশগুলো, এগুলো তো অধিকাংশই আমেরিকার কাছে নতি স্বীকার করা বা বশ্যতা স্বীকার করা। তো এখন এই সমস্ত অঞ্চলে চায়না নিজেও কিন্তু ব্যাপকভাবে তার প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে এবং যেহেতু চায়না অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে অনেক উন্নতি করছে, তো তারা যে কাজটা করছে যে সাউথ চায়না সিতে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য তারা কিন্তু ওই সাউথ চায়না সি এর মধ্যে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ডও তৈরি করছে এবং যেটায় তারা একটা সামরিক ঘাঁটিও তৈরি করছে, অনেকটা ওই যে আমেরিকার মতো। আমেরিকা যেমন দিয়েগো গার্সিয়াতে তারা সামরিক ঘাঁটি করছে সেরকম। তো যেহেতু এতদিন ধরে একেবারে ঐতিহ্যগতভাবে ভারত আর চায়নার মধ্যে শত্রুতা ছিল, সুতরাং বেশ কিছু বছর আগে এই আমেরিকা কিন্তু ভারতকে সাথে নিয়ে যে কোয়াড তৈরি করছে, আমেরিকা, ভারত, তারপর অস্ট্রেলিয়া, জাপান, এরা মিলে যে চায়নাকে কি করবে, থামাবে এবং ভারত এখানে বিশাল একটা পার্টনার। এভাবেই কিন্তু চলতেছিল, বেশ ভালো কথা। একটা জিনিস খেয়াল করতে হবে যে আমেরিকা এই যে কোয়াডের মধ্যে নিল বা অমুক করলো সমুক করলো, কিন্তু আমেরিকা বা পশ্চিমা দেশগুলা কিন্তু কখনোই ভারত যে অর্থনৈতিক, শিল্প, বাণিজ্য এবং সামরিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হোক, উন্নত হোক, এটা কিন্তু কখনোই তারা কিন্তু চায়নি। এটাও কিন্তু খেয়াল করতে হবে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। অন্যদিকে এই পশ্চিমা যে ইনভেস্টমেন্ট, এর কারণে কিন্তু চীনের আজকে এই জয় জয়কার। চীন তো রাতারাতি আজকের অবস্থায় আসে না। এই চীনে
আমেরিকার বড় বড় শিল্পপতি, তারপরে পশ্চিম ইউরোপীয় দেশের বড় বড় শিল্পপতি, তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে এবং যার ফলশ্রুতি হিসাবেই কিন্তু চীনের আজকের এই উল্লম্ফন। বাট ওর শতকরা 1/3 এই পশ্চিমা দেশগুলো কিন্তু, বিশেষ করে আমেরিকা সহ অন্যান্য যে ইউরোপীয় দেশগুলো আছে, তারা কিন্তু ভারতে কিন্তু ইনভেস্ট করে নাই। অথচ ভারত 1991 সালেই যখন নরসিমহা রাও যখন ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার যে ছিল ওই তার যে অর্থমন্ত্রী ছিল যে মনমোহন সিং, যিনি পরবর্তীতে আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, সে 1991 সালেই কিন্তু ভারতও তাদের মার্কেট খুলে দেয়, ওপেন করে দেয়, WTOর সদস্য হয় এবং বিদেশি বিনিয়োগকে আমন্ত্রণ জানায়। এবং এর আগ পর্যন্ত ভারত কিন্তু ছিল একটা কনজারভেটিভ কান্ট্রি, অর্থাৎ রক্ষণশীল দেশ। বাইরের বিনিয়োগকে তারা আমন্ত্রণ জানাতো না। তারা বলতো বাইরের লোকজন এসে যদি ব্যাপকভাবে বিনিয়োগ করে তাহলে তাদের আভ্যন্তরীণ শিল্প নষ্ট হয়ে যাবে, লোকজন কাজটা হারাবে। এই জন্যে কিন্তু তাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছিল না। বাট অবশেষে গ্লোবালাইজেশনের এই যুগে আস্তে আস্তে সেই কংগ্রেস শাসন আমলে নরসিমহা রাও এবং মনমোহন সিং উনি তো ছিলেন একজন অর্থনীতিবিদ, তো তারা মার্কেট খুলে দেয়। এবং একই সঙ্গে খেয়াল করতে হবে, ওই সময় চায়নাতে যিনি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তিনি, তার নাম কি জানি, দেং শিয়াওপিং। হ্যাঁ, দেং শিয়াওপিং। ওই একই সময়ে চায়নাও কিন্তু তাদের মার্কেট খুলে দেয় বিদেশি পুঁজি যাতে সেখানে আসে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, পশ্চিমারা দলে দলে চায়নাতে গিয়ে ইনভেস্ট করে বিলিয়ন বিলিয়ন ডলার। বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কারখানা এগুলো তৈরি হয়। চায়নার লোকজন কাজ পেতে থাকে, তাদের আয় উপার্জন বাড়তে থাকে, আস্তে আস্তে তারা সামনের দিকে এগোতে থাকে। এবং আজকে চায়নার যে এই অগ্রগতি, তার পিছনে কিন্তু সেইটা। এবং এখানে খোদ আমেরিকায় সবচাইতে বেশি বিনিয়োগ করছিল। বাট এর সিটে ফোটাও কিন্তু আমেরিকা এই ভারতে কিন্তু বিনিয়োগ করে নাই। যদিও আদর্শিক দিক দিয়ে ভারত এবং আমেরিকা এবং পশ্চিমা ইউরোপীয় দেশগুলো কিন্তু একই রকম, এরা গণতন্ত্রের পূজারী, তাই না, গণতন্ত্রের আদর্শের অনুসারী। বাট চায়না কিন্তু গণতন্ত্রের আদর্শের অনুসারী ছিল না। তারা কি, কমিউনিজম তাদের দেশে। অথচ এই আমেরিকা সহ পশ্চিমা ইউরোপীয় দেশগুলা দীর্ঘদিন ধরে এই যে সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য, অর্থাৎ কমিউনিজমের পতনের জন্য তারা যুদ্ধ করছিল। বাট অ্যাট দ্য সেম টাইম এমন কি হলো যে তারা চায়নাতে ব্যাপকভাবে বিনিয়োগ করলো, বাট ভারতে করলো না। এর একটা অন্যতম কারণ হচ্ছে, চায়নাতে তারা কমিউনিজমকে একটু সংস্কার করছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় কমিউনিজম রাখছে, সেখানে বহুদলীয় গণতন্ত্রের কোনো স্থান নাই। বাট ব্যক্তিগত সেক্টরে তারা কিন্তু বলছে, ঠিক আছে তোমরা ব্যবসা বাণিজ্য করো, তোমরা পুঁজি অর্জন করতে পারো, মালিকানা তোমাদের থাকবে, কোনো অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো গণতন্ত্র চলবে না, সেখানে কমিউনিজম চলবে। এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে খোদ এই আমেরিকায়, তারা কেন এই ভারতে ইনভেস্ট করে নাই, চায়নাতে কেন করছে? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা কেন। আমার কাছে সর্বপ্রথম যে কারণ মনে হয়েছে সেটা হলো, পশ্চিম ইউরোপীয় দেশ, বিশেষ করে ব্রিটেন এবং সেই সূত্রে আমেরিকা, এরা খুব ভালো করেই জানে যে ভারতীয় যে সমস্ত লোকজন, এদের ট্যালেন্ট অনেক বেশি চাইনিজদের থেকে, এবং এদের দেশপ্রেমও অনেক বেশি, এবং এদের বৈচিত্র্য অনেক বেশি, এদের কালচার অনেক উন্নত, এবং একই সঙ্গে তারা গণতন্ত্রের চর্চা করে। তো 200 বছর ধরে এটা ব্রিটিশ শাসনাধীনে ছিল না। তো ভারতীয়দের ইনোভেশন ক্যাপাসিটি যতই থাক, ক্রিয়েটিভিটি যতই থাক, এরপরে এখানে ব্যাপকভাবে যদি এরা বিনিয়োগ করে এবং এরা যদি অর্থনৈতিকভাবে এমন পর্যায়ে চলে যায় যেটা নাকি এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো তো বটেই, একই সঙ্গে আমেরিকা বা বিশেষ করে ব্রিটেনকে ছাড়িয়ে যায়, তখন বিষয়টা কেমন হয়ে গেল না? কারণ এরা ছিল একসময় দাস, মানে উপনিবেশ। তো উপনিবেশ স্বাধীনতা পাওয়ার পরে এরা যদি এমন অর্থনৈতিকভাবে উন্নতি করে যেখানে এই ব্রিটেন বা আমেরিকা এই ভারতের দ্বারস্থ হবে, এটা তো তাদের অহংবোধে, প্রাইডে আঘাত করে। এইটা তো হতেই কেউ দিতে চায় না, তাই না? যেমন আমরা বাস্তবেও তো দেখি যে কোনো গ্রামের কোনো মাতবারের বাড়িতে মনে করেন কোনো লোক কাজ করে, হ্যাঁ,
তো পরবর্তীতে কোনো কারণে সেই কাজ করা লোকটা মানে শ্রমিক দিনমজুর সে যদি অর্থবিত্ত ক্ষমতায় ওই মাতবরের চাইতে বড় হতে থাকে তাহলে কি মাতবর এটা কি সহজ দৃষ্টি দিয়ে দেখে? সে অলওয়েজ কিন্তু ট্রাই করে কিভাবে তাকে দমন করা যায়। হিউম্যান টেন্ডেন্সি বা হিউম্যান নেচার এরকম না, এরকমই তো। সুতরাং চাইনিজদের থেকে ভারতীয়দের ক্রিয়েটিভিটি, ইনোভেটিভ পাওয়ার, তাদের মানে তারপরে জাতিগত বৈচিত্র্য, কালচারাল বৈচিত্র্য, গণতন্ত্র ইত্যাদি থাকা সত্ত্বেও খুব কায়দা করে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে এই যে আমেরিকা, ভারতে বিনিয়োগ করে নেয়। তাহলে তারা চাইনিজদের ওখানে বিনিয়োগ করছে কেন? কারণ চাইনিজদের ওখানে বিনিয়োগ করছে কারণে যে ক্ষমতার কেন্দ্রে কমিউনিজম ছিল, এবং এই কমিউনিজম যদি কোনো দেশে থাকে তাদের কিন্তু ক্রিয়েটিভিটি বাড়ে না, তাদের মানে মধ্যে ডাইভার্সিফিকেশন হয় না, এবং তারা এরকমই মনে করেছিল। এবং বাস্তবে ঘটনা সত্য, এই যে সোভিয়েত ইউনিয়নের যে পতন ঘটছিল কেন, যে সময় পশ্চিমা দুনিয়াতে এই যে টেকনোলজিক্যাল বিভিন্ন জিনিসের যে ব্যাপক প্রাযুক্তিক অগ্রগতি হচ্ছিল, উদ্ভাবনী হচ্ছিল, সোভিয়েত ইউনিয়নে কিন্তু আর কিছুই হচ্ছিল না। শুধুমাত্র 1917 সালে বলশেভিক বিপ্লবের পর, অতঃপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে কিছুদিন তারা আমেরিকার সাথে পাল্লা দিয়ে শুধুমাত্র মহাশূন্য বা স্পেস সায়েন্সে তারা সাফল্য দেখায়। সেখানে রকেট তৈরি, মিসাইল তৈরি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে সাফল্য দেখায়। কিন্তু আপনারা যদি সোভিয়েত ইউনিয়নের ইতিহাস দেখেন, ওই 60 বা 70 দশকের পরে, অর্থাৎ তার আগ পর্যন্ত জাতিগতভাবে আমেরিকার সাথে বা পশ্চিম ইউরোপের সাথে পাল্লা দেওয়ার জন্য ওই যে কিছুটা উন্নতি করছিল, পরবর্তীতে কোনো রকম তেমন ইনোভেশন তাদের দেশে হয় নাই। এই যে কম্পিউটার বলেন, মোবাইল ফোন বলেন, অন্যান্য যত টেকনোলজি বলেন, তেমন কিন্তু উন্নতি সেখানে হয় নাই। এবং উন্নতি না হওয়ার পরে সেখানে খুব ভালো ভালো কমফোর্টেবল যে ভোগ্যপণ্য এইগুলোর কিন্তু উৎপাদন হয় নাই। ওই সময় যারা সোভিয়েত ইউনিয়নে পড়াশুনো করার জন্য যেত, তারাই কিন্তু এটা ভালো করে জানতো। এবং আমি শুনছি ওই সময় তারা ভালো ভালো ভোগ্যপণ্য জিনিস কেনার জন্য তারা টার্কিতে চলে আসতো, মানে তুরস্কে চলে আসতো, এবং এসে সেখান থেকে জিনিসপত্র কিনতো, এবং তারপরে ওই সোভিয়েত ইউনিয়নে যেত। এখন সোভিয়েত ইউনিয়নের লোকজন দেখলো যে পার্শ্ববর্তী পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে কত রং বেরঙের জিনিসপত্র, ভোগ্যপণ্য তৈরি হয় দৈনন্দিন, অথচ তাদের দেশে কিছুই হয় না। এটাও কিন্তু ওই যে সোভিয়েত ইউনিয়নের যে পতন ঘটছে তার একটা অন্যতম কারণ। অর্থাৎ জনগণ কিন্তু ভিতরে ভিতরে প্রচণ্ড অসন্তুষ্ট ছিল, এবং একই সঙ্গে বাক স্বাধীনতা তো ছিলই না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে সমাজতন্ত্র বা কমিউনিজম যখন হয়, যেহেতু ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ থাকে না, সেই হেতু কেউ কিন্তু কোনো কিছু ইনোভেশন করা বা ক্রিয়েটিভিটি কোনো দেখানো এটাতে আগ্রহী হয় না। কিন্তু পুঁজিবাদী সমাজে কিন্তু আগ্রহী হয়, কারণ এখানে যে কিছু আবিষ্কার করবে, যে কোনো টেকনোলজি আবিষ্কার করবে, পেটেন্ট করে সে কিন্তু পরবর্তীতে বিপুল অর্থবিত্ত এবং সুনামের অধিকারী হয়, এবং তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু ওটাই চায় যে তার পার্সোনাল কন্ট্রিবিউশনটাকে যেন স্বীকার করা হয় এবং পুরস্কৃত করা হয়, প্রশংসিত করা হয়। বাট সমাজতন্ত্র বা কমিউনিজমের অধীনে কিন্তু এটা সম্ভব না। এই সমস্ত চিন্তাভাবনা করে পশ্চিমা দেশগুলা এই যে চায়নায় ইনভেস্টমেন্ট করছিল, শুধুমাত্র তাদেরকে গাধার মতো খাটিয়ে, অর্থাৎ অনেকটা দাসের মতো ব্যবহার করে, তাদের শ্রমকে শোষণ করে ম্যানুফ্যাকচারিং খাতে মাল জিনিস বানাবে, এবং অতঃপর এগুলো পশ্চিম ইউরোপীয় দেশ এবং আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে যাবে এবং তারা ভোগ করবে। এবং এই চাইনিজরা কোনো রকম ইনোভেটিভ কিছু তৈরি করতে পারবে না, টেকনোলজির দিক দিয়ে কোনো কিছু তৈরি করতে পারবে না। এটাই ছিল পশ্চিমাদের ধ্যান ধারণা, যে কারণে তারা বস্তুত চাইনিজদের ব্যবহার করেছিল স্রেফ গাদার খাটিয়ে সেখান থেকে পণ্য উৎপাদন। বাট ভারতীয়দেরকে তারা বিশ্বাস করে নাই। প্রথমত এখানে ব্রিটিশ যে লিগাসি, এই যে ব্রিটিশরা একসময় যে সারা দুনিয়া প্রায় শাসন করতো, তাই না? তো পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ব্রিটিশদের পরিবর্তে আসে কি আমেরিকা না? তো এই ব্রিটিশদের এই সারা দুনিয়ায় যে উপনিবেশের যে লিগাসি, এই লিগাসিটা কিন্তু ট্রান্সফার হয়ে যায় আমেরিকাতে। এবং আপনারা যদি খেয়াল করেন, এখনও পর্যন্ত আমেরিকা যে ফরেন পলিসি গ্রহণ করে, ব্রিটেন কিন্তু হুবহু সেটাই গ্রহণ করে, এবং অনেক ক্ষেত্রে ব্রিটেন যেটা গ্রহণ করে একটা পর্যায়ে আমেরিকা সেটাকেই গ্রহণ করে।
তো এই যে লিগ্যাসি ট্রান্সফার হয়েছে ব্রিটিশ থেকে এই যে আমেরিকাতে, ফলে হচ্ছে কি ব্রিটিশরা ভারতীয়দের সম্পর্কে যে ধ্যান ধারণা করতো যে ওরা তো আমাদের গোলাম ছিল, উপনিবেশ ছিল, ওরা আমাদের উপরে উঠবে কেন, এবং সেই ধ্যান ধারণাটাই কিন্তু আমেরিকানদেরও, যে ওদের ওখানে যদি আমরা বেশি ইনভেস্টমেন্ট করি মানে ভারতে, তাহলে ওরা এমন একদিন এমন এক পর্যায়ে চলে যাবে যে আমাদেরকে এক্সেল করে যাবে। এবং শুধু এই কারণে এরা কিন্তু ভারতে ইনভেস্টমেন্ট করে নাই। অথচ মজার ব্যাপার হচ্ছে একই সময়ে কিন্তু দুই দেশ অর্থাৎ চায়না এবং ভারত তাদের মার্কেট ছেড়ে দিয়েছিল, উন্মুক্ত করে দিয়েছিল ফরেন ইনভেস্টমেন্টের জন্য। কারণ দেং শিয়াওপিং যখন চায়নার প্রেসিডেন্ট, সেই 1990-91 সালের ঘটনা। কিন্তু আমি মনে হয় যে টাইমিংয়ে একটু ভুল করছি, সম্ভবত দেং শিয়াওপিং আরও একটু আগে, হ্যাঁ কিছু বছর আগে ছিল ক্ষমতায়, এবং তখন এই কাজটা করছিল। আর মনমোহন নরসিমহা রাও করছিল 1991 সালে। যাই হোক, অল্প কিছুদিন গ্যাপ, কিন্তু চীন যেখানে এত দূর চলে গেল, ভারত সেখানে তার অর্ধেকও যেতে পারলো না, শুধুমাত্র পশ্চিমাদের এই দৃষ্টিভঙ্গির কারণে। এবং পশ্চিমা দেশগুলো, বিশেষ করে বর্তমানে আমেরিকা, এরা অলওয়েজ ভারতকে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু ভারতের উন্নতি তারা কোনোদিনও চায় নাই। এবং যে কারণে খালি এই যে চায়না ইনভেস্ট করেছে শুধুমাত্র এটাই না, এই আমেরিকা এই পাকিস্তানকে ব্যবহার করে প্রতিনিয়ত ভারতকে কিন্তু উত্তক্ত করে রাখছে, বিশেষ করে কাশ্মীর যে বিষয় আছে ওই জায়গাতে, এবং ভারতকে ব্যস্ত রাখছে খামোখা অনুৎপাদনশীল খাত অর্থাৎ অস্ত্রপাতির মিলিটারি সেক্টরে ব্যয় বৃদ্ধি করতে, অর্থাৎ ছলে বলে কলে কৌশলে ভারতকে কিন্তু দাবিয়ে রাখছে যাতে কোনোদিন এরা উপরের দিকে যেতে না পারে। এখন এই যে ইতিহাসটা বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমারা কেউই কিন্তু চায় না যে ভারত কোনোদিন উন্নত হোক। আমার এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ভারত আর চায়না এই যে একজোট হতে যাচ্ছে, এখানে চাইনিজ দৃষ্টিভঙ্গিটা কেমন হবে? তারাও কি একই জিনিস চাইবে? স্বাভাবিক, চায়না এখন যে পজিশনে আছে, তারা তো চাইবে যে ভারত যেন তাদের পর্যায়ে না যায়, তাই না? অথচ তারা আবার একত্রিত হচ্ছে। সুতরাং এখানে কিন্তু ভিতরে ভিতরে একটা অবিশ্বাস থাকবেই। আর দীর্ঘদিন ধরে এদের মধ্যেও তো দ্বন্দ্ব সংঘাত ছিল। এবং এখানে আরও একটা জিনিস খেয়াল করতে হবে, এই পশ্চিমাদের একটা অন্যতম লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে চায়না এবং ভারত যেন কোনোদিন একত্রিত হতে না পারে। এবং এই জন্যে এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যখন ব্রিটিশরা চলে যায় তখন কিন্তু ওই যে চায়না এবং ভারতের সীমানা নির্ধারণ করে যায় নাই। এবং সীমানা যেহেতু নির্ধারণ করে যায় নাই, এই জন্যেই কিন্তু ভারত আর চায়না দীর্ঘদিন ধরে এই যে তারা শত্রুতা করছে এবং পরস্পরের সাথে যুদ্ধ করছে ওই যে 1962 সালে, এবং এরপরে গালোয়ানে ওই যে কিছু মানে 2020 সালে, তাই না? এই যে সীমানা চিহ্নিত করে নাই, কেন করে নাই? কারণ হচ্ছে ভারত যেন অলওয়েজ চীনের সাথে গ্যাঞ্জামে লিপ্ত থাকে, আবার এদিকে পাকিস্তানের সাথেও গ্যাঞ্জামে লিপ্ত থাকে, যাতে ভারত কোনোদিনও উপরের দিকে উঠতে না পারে। উপনিবেশ দাস তারা আবার মালিকের চাইতে উপরে উঠে যাবে, এটা হয়? তো এটা এত ব্যাখ্যা বিশ্লেষণ বা বড় ভূমিকা এই কারণে বললাম যে এখন যেহেতু এই ভারত নববলে বলীয়ান হয়েছে, আমেরিকার কোনো রকম কোনো নিয়ন্ত্রণ বা মাতবাড়ি তারা সহ্য করতে রাজি না। তারা এখন জাতীয়তাবাদী চেতনায় তারা হয়তো চিন্তা করছে যে ঠিক আছে, আমরা সামনের দিকে এগোবো। চায়নার সাথে রাশিয়ার সাথে মিলে তারা একটা জোট করতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, চায়না আসলে কতটা মানে চায়নাকে আস্থাশীল রাখা যায় বা চায়নাকে কতটা বিশ্বাস করা যায়, সামনে দেখা যাবে। এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে চাইনিজরা তো অত্যন্ত ধুরন্ধর, তারা ক্রিয়েটিভিটি তাদের মধ্যে না থাকলেও তারা তো ধুরন্ধর মারাত্মক এখন, এবং একই সঙ্গে প্রচণ্ড লোভী টাইপেরও। তো এরা এখন ভারতের সাথে কদ্দূর কী করবে আমি ঠিক জানি না, ভবিষ্যতে হয়তো বলে দেবে। পরিশেষে যেটা বলতে চাই, অনেকে বলবেন যে আপনি তো ভারতের অনেক প্রশংসা করলেন, চাইনিজদের মধ্যে ক্রিয়েটিভিটি নাই, ভারতীয়দের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, এগুলো তো আপনার বানানো কথা। জি না, ভারতীয়দের মধ্যে বা ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে যে ব্যাপক ক্রিয়েটিভিটি আছে তার একটা অন্যতম উদাহরণ হলো আমেরিকার সিলিকন ভ্যালিতে সমস্ত রকম এই যে টেক জায়ান্ট বড় বড় কোম্পানি আছে না, তার সিইও এরা কারা? এই যে সত্য নাদেলা, তাই না? তারপরে আর কে, আমার নাম এই একটাই মনে, কিন্তু আরও তো অনেক আছে, তাই না? সুন্দর পিচাই। তো এরা কি মানে চেহারা দেখায় ওই পর্যায়ে গেছে নাকি? এদের চেহারাও তো ভালো না।
আপনারা দেখবেন যে চায়নার কোনো লোক ওই পর্যায়ে গেছে, আমেরিকাতে যায় নাই। চায়নার কোনো লোক কিন্তু যায় নাই, ভারতীয়রা গেছে। কিভাবে গেছে? এবং ওরা কিন্তু ওই সমস্ত দেশে তাদের পড়াশুনোও করে নাই। ওরা সর্বপ্রথম পড়াশুনো করছে ভারতে, তাদের আইআইটিতে পড়াশুনো করছে, অতঃপর তারা কিন্তু আমেরিকাতে গেছে। তারপরে কিন্তু তারা ওই পজিশনে গেছে এবং রাজনৈতিক ক্ষেত্রেও তারা যে অনেক সামনের দিকে এগিয়ে আসছে। এটা কীভাবে সম্ভব? তাদের ক্রিয়েটিভিটি আছে। ভারত তো এগোয় না শুধুমাত্র এই ব্রিটিশদের এই যে শয়তানির ফাঁদে পড়ে আছে, যে লিগ্যাসি বহন করে আমেরিকা। অর্থাৎ এরা উপনিবেশ কেন উপরে উঠবে, এই জন্য ছলে বলে কলে কৌশলে এদেরকে দাবিয়ে রাখা হয়। এবং যখনই দেখা গেল যে এই যে অপারেশন সিন্দুরের পরে যখন এটা প্রমাণিত হয়ে গেল যে ভারতের যে অস্ত্রপাতি, যে মিসাইল টেকনোলজি, একেবারে প্রেসিশন গাইডেড মিসাইল দিয়ে এখন পাকিস্তানকে পুরা মাটির সাথে মিশিয়ে দিতে পারে, তখনই আমেরিকার টনক নড়ে। ভারতকে এতদিন যা ভাবছিলাম এরা তো আসলে তা না। এবং এখানেই বস্তুত ডোনাল্ড ট্রাম্প এই অ্যাবাউট টার্ন করে। অর্থাৎ এর আগে নরেন্দ্র মোদী ছিল তার বন্ধু, হঠাৎ করে শত্রু হয়ে গেছে। কেন? কারণ এই মিসাইল টেকনোলজি বা এই অস্ত্রপাতির টেকনোলজিতে দেখা যাচ্ছে যে ভারত আমেরিকার থেকে কম না। হ্যাঁ, স্টিলথ টেকনোলজিতে হয়তো বেশ পিছনে আছে, বাট ভারত এমন একটা রাষ্ট্র, তারা যদি গবেষণা চালিয়ে যায় দেখা যাবে যে আমেরিকার F-22 র্যাপটর অথবা F-35 এর সমতুল্য কিছু তৈরি করে ফেলতে পারে, অথবা B-2 যে স্পিরিট বম্বার, এগুলোও কিন্তু করে ফেলতে পারে। কিন্তু খেয়াল করতে হবে চাইনিজ যে টেকনোলজি এটা কিন্তু ওই লেভেলের না। অনেকে অনেক কিছু মনে করে, তাই না? চাইনিজ টেকনোলজির উপরে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের কিন্তু তেমন আস্থা নাই। শুধুমাত্র দেখবেন পাকিস্তান একমাত্র চাইনিজ টেকনোলজিকে প্রশংসা করে, বাট বাস্তব ক্ষেত্রে চাইনিজ টেকনোলজি কিন্তু অত উন্নত না। কেন উন্নত হবে? কারণ এরা তো আসলে করে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে। রাশিয়া থেকে এনে সেগুলোকে কপি করে বানাতে যায়, কিন্তু যখন কপি করে বানাতে যায় তখন কি আর ফুল কপি করতে পারে? ফুল টেকনোলজি কি সেখানে ঢুকাতে পারে? বা আমেরিকার বিমান বা মিসাইল এগুলা নানা কায়দায় নানাভাবে কপি করে বানাতে যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে। রিভার্স ইঞ্জিনিয়ারিং করে খুব বেশি কিছু করা যায় না। বাট ভারত দেখবেন যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে না। তারা যে কিছু বানিয়েছে না, নিজেরাই গবেষণা করছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো রাশিয়া বা ইসরায়েলের সাহায্য নিয়েছে, কিন্তু এর একটাও কিন্তু কপি না, রিভার্স ইঞ্জিনিয়ারিং না। অর্থাৎ ভারতের পোটেনশিয়ালিটি আছে ব্যাপক। এখন দেখা যাক চায়নার সাথে যদি সম্পর্ক ভালো থাকে এবং এভাবেই যদি মেনটেন করে, দেন ভবিষ্যতে হয়তো ভারত একটা পরাশক্তি হতেও পারে। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।